আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কোষ ও কোষের গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার এর ইম্পর্টেন্ট কয়েকটা সৃজনশীল। তো আমরা যে কয়টা সৃজনশীল দেখব বাছাইকৃত, এগুলো প্র্যাকটিস করলে এর মধ্য থেকে কাছাকাছি আমরা কমন পেয়ে যাব। এবার যেহেতু অভিন্ন প্রশ্ন আসছে, সো অবশ্যই আমরা এর মধ্য থেকেই কোনো না কোনো কোশ্চেনের আনসার করতে পারবো। তো আমরা যদি প্রথম সৃজনশীলটা দেখি, প্রথম সৃজনশীলের কোশ্চেনে বলা হয়েছে যে জীববিজ্ঞানের একজন শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরে এম আবরণী একটি নির্জীব কিন্তু ভেতরের এন আবরণটি সজীব। তো উদ্দীপকের এম আবরণটির ভৌত গঠন বর্ণনা করো। তো এখন যেহেতু আমাদের উদ্দীপকে বলাই হয়েছে যে এম আবরণটি নির্জীব, এখান থেকে বোঝা যাচ্ছে যে উদ্দীপকের এম হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের বাইরের নির্জীব আবরণ অর্থাৎ কোষ প্রাচীর। তো নিচের ভৌত গঠন আলোচনা করা হলো। এখানে আমরা একটা সুন্দর চিত্র দেখতে পাচ্ছি, যেটা কোষ প্রাচীরের গঠন। এখানে দেখতে পাচ্ছি একটা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, পিট পেয়ার অর্থাৎ কূপ এলাকা এবং মাঝখানে হচ্ছে পিটোমেমোব্রেইন। তো কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে বা লেয়ার্সে বিভক্ত হতে দেখা যায়। প্রথমত মধ্যপর্দা। দেখো, সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে, তার নাম মধ্যপর্দা। তো কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে, সেটার নামই মধ্যপর্দা। এটি বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। দ্বিতীয়ত প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর, যেটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু তৈরি করে, এটি প্রাথমিক প্রাচীর। 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কোনো কোষে যেমন ট্রাকিড, ফাইবার ইত্যাদি প্রাথমিক প্রাচীরের ওপর আর একটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের পূর্ণাঙ্গ বৃদ্ধি হবার পর ঘটে থাকে। তো এই স্তরটি অধিকতর পুরু অর্থাৎ 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। এতে সাধারণত সুবেরিন এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশারি প্রাচীর সৃষ্টি হতে পারে। এবার বলা হয়েছে যে নির্জীব কিন্তু ভিতরের এম আবরণ, তার মানে এটা তো আমরা দেখলাম যে কোষ প্রাচীর। এরপরে দেখো, এন আবরণটি হচ্ছে সজীব। দেখো, উদ্দীপকের এন আবরণটির গুরুত্ব বিশ্লেষণ করো। এখন গেস করো তো এনটা কি। উদ্দীপকের এন হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের সজীব আবরণ বা কোষ ঝিল্লি। তো নিম্নে কোষ ঝিল্লির গুরুত্ব বিশ্লেষণ করা হলো। প্রথমত, এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। দ্বিতীয়ত, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। তৃতীয়ত, কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। চতুর্থত, ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। পঞ্চমষ্ট, ভেতরের থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পারস্পরিক বন্ধন বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে এবং স্নায়ু উদ্দীপনা সংবহন করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোসোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। আচ্ছা, দ্বিতীয় সৃজনশীলটা দেখি আমরা। একটি উদ্ভিদ কোষের বাইরের দিকে দুই ধরনের আবরণ দেখা যায়, একটি জড় এবং অন্যটি সজীব। তো উদ্দীপকের দ্বিতীয় ঝিল্লির সবচেয়ে গ্রহণীয় মডেলটি বর্ণনা করো। দেখো, উদ্দীপকের উল্লিখিত দ্বিতীয় ঝিল্লিটি হলো উদ্ভিদ কোষের বাইরের সজীব আবরণ অর্থাৎ কোষ ঝিল্লি বা প্লাজমা মেমোব্রেন। তো এটা তো আমরা নিশ্চয়ই আগেরবারও দেখেছিলাম কোষ ঝিল্লির কথা। তো অর্থাৎ সজীব কোনো কিছু বোঝালে তুমি বুঝে নেবা যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমোব্রেন। তো কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। তো নিচে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা করা হলো। দেখো, ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গাঠনিক উপাদান সেটা হচ্ছে যে ফসফোলিপিড বাইলেয়ার, একটি 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেইল অর্থাৎ পানি বিকর্ষী এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড পানিগ্রাহী থাকে।
দ্বিতীয়ত মেমোব্রেইন প্রোটিন। মেমোব্রেইনে অবস্থিত প্রোটিনই মেমোব্রেইন প্রোটিন। কোষ ঝিল্লিতে ৩ ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন, এগুলো ঝিল্লির সারফেসে হালকাভাবে অবস্থান করে। এবং তৃতীয়ত লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড কোষে সম্পৃক্ত থাকে। মেমোব্রেইনে অবস্থিত প্রোটিনই মেমোব্রেইন প্রোটিন। তৃতীয়ত গ্লাইকোক্যালিক্স, অর্থাৎ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবেই গ্লাইকোক্যালিক্স বলা হয়। চতুর্থত কোলেস্টেরল। এটি লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট বা তেল নয়, এটি স্টেরয়েড। কোলেস্টেরলের এক মাথায় অবস্থিত OH গ্রুপটি পানিগ্রাহী, অন্য অংশ পানিবিকর্ষী। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণীকোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। তো এখানে খুব সুন্দর করে ফ্লুইড মোজাইক মডেলটা দেওয়া হয়েছে। চিত্রটা যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে উদ্দীপকের জড় আবরণটির রাসায়নিক ও সূক্ষ্ম গঠন পর্যালোচনা করো। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কোষ প্রাচীর। তো উদ্দীপকে উল্লিখিত জড় আবরণটি কোষ প্রাচীর, যার রয়েছে নিজস্ব রাসায়নিক ও সূক্ষ্ম গঠন। সেটা হচ্ছে যে রাসায়নিক গঠন। সাধারণত কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, যাকে পেকটিন বলা হয়। এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে এক্সওয়াইল্যান্স, আরাব্যান্স, গ্যালাক্ট্যান্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডস থাকে। তো এখানে হচ্ছে যে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদি থাকে। তো সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়া প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে তৈরি। তো শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। আর্কিয়াদের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন স্তর বা পলিস্যাকারাইড নিয়ে গঠিত হয়। সূক্ষ্ম গঠন। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হল সেলুলোজ, যা কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবেই একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। তো অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলিতভাবেই একটি তন্তু গঠন করে। আচ্ছা, 3 নম্বর সৃজনশীলে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে যে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র, আর একটা হচ্ছে যে একটা প্লাস্টিডের চিত্র। তো উদ্দীপকের কে এর গঠন বর্ণনা করো। তো দেখো, উদ্দীপকে উল্লিখিত কে অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। নিম্নে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। সেম চিত্রটা আঁকবা, জাস্ট হচ্ছে একটা ছবি আঁকিয়ে দিবা যে বহিঃপর্দা, অন্তঃপর্দা, এটিপি সিনথেসিস, ডিএনএ, ম্যাট্রিক্স, ক্রিস্টি, রাইবোজোম, আন্তঃঝিল্লি এবং ফাঁকা স্থান। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। তো আমরা যদি আবরণ এটা দেখি, প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমোব্রেইন নিয়ে গঠিত। এদেরকে বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি বলে। দুই ঝিল্লির মধ্যে ব্যবধান 6 থেকে 8 ন্যানোমিটার। দ্বিতীয়ত প্রকোষ্ঠ। দুই মেমোব্রেনের মাঝখানে অবস্থিত প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যা কোএনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থে পূর্ণ থাকে। অল্প ঝিল্লি বেষ্টিত ভেতরের গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, যাতে জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ বা ধাতু দ্বারা পূর্ণ থাকে। তৃতীয়ত মেমোব্রেন। বাইরের মেমোব্রেন সোজা, কিন্তু ভেতরের ঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করে। এগুলোই মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। চতুর্থত এটিপি সিনথেসিস ও ইটিসি। ক্রিস্টির বিভিন্ন স্থানে এটিপি সিনথেসিস নামক কতকগুলো অত্যন্ত ক্ষুদ্রাকৃতির বৃন্তযুক্ত গলাকার দানা আছে। তো এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টি জুড়ে অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইটিএস অবস্থিত। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে একটি দ্বিসূত্রক ডিএনএ অণু পাওয়া যায়। সকোষীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার আবরণীয় অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এদেরকে অক্সিজোম বলে। অক্সিজোম বৃন্তক বা অবৃন্তক হতে পারে। বৃন্তক অক্সিজোম মস্তক, বোটা ও ভূমি নিয়ে গঠিত হয়ে থাকে। সম্ভবত এটিপি সিনথেসিসই অক্সিজোম। বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম এস রয়েছে। এটিও আদি কোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন। এরা ম্যাট্রিক্সে থাকে।
উদ্দীপকের কে এবং এল এর শারীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল বিশ্লেষণ করো। দেখো তো উদ্দীপকের কে ও এল হল যথাক্রমে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এই দুটি অঙ্গাণু পরস্পরের উপর নির্ভরশীল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটি গাছের সবুজ পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের সাহায্যে সবুজ উদ্ভিদ সূর্যালোককে আবদ্ধ করে এবং বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ও কোষের ভিতরকার পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণীজগৎও তাদের খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। অন্যদিকে জীবের শাসনকার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত শর্করা জাতীয় খাদ্যকে জারণের মাধ্যমে কোষের বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি উৎপাদনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের ক্রেবস চক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়, কারণ ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত থাকে, আর এই ক্রেবস চক্রেই সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এজন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যাবতীয় কার্যক্রম ক্লোরোপ্লাস্টে উৎপন্ন শর্করার উপর নির্ভর করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা ও অক্সিজেন তৈরি না হলে শ্বসন ঘটবে না, ফলে উদ্ভিদ যাবতীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাবে না। চতুর্থ সৃজনশীলে আচ্ছা, দুইটা স্ট্রাকচার সেম, নিচে ও এইচ এবং ইউ, এবং এখানে হচ্ছে যে টি এবং হচ্ছে এইচ আছে। দেখো উদ্দীপক এ এবং বি এর গঠনটি যে অণুগুলো ধারণ করে তাদের মধ্যে পার্থক্য দেখাও। দেখো উদ্দীপক এ হলো একটি নিউক্লিওটাইড, একোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, একোনো পেন্টোজ সুগার এবং একোনো ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। একমাত্র আরএনএ তাই নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে ইউরাসিল পাওয়া যায়। আবার বি নিউক্লিওটাইডে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে থাইমিন বিদ্যমান, যা ডিএনএ অণুতে পাওয়া যায়। নিম্নে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। প্রথমত বৈশিষ্ট্য বা ভৌত গঠন ডিএনএ। তো ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্যটা যদি আমরা এখন দেখি, সেটা হচ্ছে যে ডিএনএ দ্বিসূত্রক ঘোরানো সিঁড়ির মতো, আরএনএ একসূত্রক শিকলের নেয়। রাসায়নিক গঠন ডিএনএ এতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার এবং আরএনএ এতে থাকে রাইবোজ সুগার। যদি আমরা বেইস দেখি, ডিএনএ এর পাইরিমিডিনে থায়ামিন ও সাইটোসিন বেইস থাকে এবং আরএনএ এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেইস থাকে। প্রকারভেদ, কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয় এবং কার্যগত দিক থেকে আরএনএ 5 প্রকার হয়, যথা টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, এমআরএনএ। তো অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয় এবং নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। ডিএনএ এবং আরএনএর পার্থক্যের মধ্যে আরেকটা প্রধান পার্থক্য হচ্ছে অবস্থান। প্রধানত ক্রোমোজোমে থাকে ডিএনএ, তবে কখনো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে অবস্থান করে, এবং আরএনএটা সাধারণত ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম ও নিউক্লিয়াসে থাকে। তো ডিএনএর প্রধান কাজ বংশগতির ধারক বাহক, আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আরও বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে ডিএনএর প্রধান কাজ হচ্ছে নিয়ন্ত্রক হিসেবে কাজ করা। যদি আমরা বংশগতি দেখি, ডিএনএ বংশগতীয় চরিত্র বহন করে এবং আরএনএ সাধারণত বংশগতীয় চরিত্র বহন করে না। সংখ্যা, ডিএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি এবং আরএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি কম। অতি বেগুনি রশ্মির শোষণ, সেটা হচ্ছে ডিএনএ অধিক পরিমাণে শোষণ করে, কিন্তু আরএনএ তুলনামূলকভাবে একটু কম শোষণ করে। আর যদি আমরা আণবিক ওজন দেখি, যেদের আণবিক ওজন 10 লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়, ডিএনএর কথা বলছি, আর আরএনএতে এদের আণবিক ওজন কয়েক লক্ষ ডাল্টনের বেশি হয় না। বুঝতেই পারছো, একটা একসূত্রক আর একটা দ্বিসূত্রক। ওকে, এবার ঘ নাম্বারটাতে আমরা দেখি উদ্দীপকের গঠন দুটির মধ্যে একটি গঠন জীবে বহু সংখ্যায় উপস্থিত থেকে পেঁচানো সূত্র গঠন করে, বিশ্লেষণ করো। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো যে উদ্দীপকের গঠন দুটির মধ্যে একটি গঠন জীবে বহু সংখ্যায় উপস্থিত থেকে পেঁচানো সূত্র গঠন করে, বিশ্লেষণ করো। মানে জিনিসটা হচ্ছে যে দেখো, উদ্দীপকের গঠন দুটির মধ্যে বি হচ্ছে থায়ামিনযুক্ত নিউক্লিওটাইড, যা ডিএনএ অনুগঠনে অংশগ্রহণ করে, এবং ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, অর্থাৎ পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। তো নিচে ডিএনএ অণুর ভৌত গঠন ব্যাখ্যা করা হলো। সেটা হচ্ছে যে প্রথমত ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস, ডান থেকে বাম দিকে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। তো সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটি 5' থেকে 3' কার্বনমুখী, অপরটি হচ্ছে
3 থেকে 5 কার্বনমুখী হয়ে অবস্থান করে। তো সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এস ও ফসফেটের পি পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এখানে খুব সুন্দরভাবে একটা চিত্র দেওয়া আছে। এদের মধ্যে সাইডে ডিফারেন্স হচ্ছে যে 3.4 অ্যাংস্ট্রম এবং প্রস্থটা হচ্ছে যে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এটা হচ্ছে ডিএনএর ভৌত গঠন। চাইলে আরও বৈশিষ্ট্য লেখা যায় যে সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস এটি এবং জিসি দিয়ে। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 ও 5 কার্বনের অর্থাৎ তৃতীয় ও পঞ্চম কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে। ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন থাকে, যেখানে টি এবং গুয়ানিন জি এবং সম্পূর্ণ ক্ষারক সাইটোসিন এস। একটি সূত্রের অ্যাডিনিন অপর সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে এবং একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হয়। তো ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম এবং তবে ডিএনএ অণুর দৈর্ঘ্য প্রজাতিভেদে বিভিন্ন। তো গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ সৃষ্টি হয়। প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি এবং ডিএনএ এর আণবিক ওজন 10⁻6 থেকে 10⁹ এর মধ্যে। লাস্ট কোশ্চেন যেটা আসতে পারে, যেখানে একটা ডাবল হেলিক্সের চিহ্ন দেওয়া আছে আর একটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স। তো বোঝাই যাচ্ছে যে একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ কে রিপ্রেজেন্ট করছে। তো উদ্দীপকে এ এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ। মনে রাখবা উদ্দীপকের এ অর্থাৎ ডিএনএ এর অনুরূপ ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন প্রক্রিয়ায়। মানে ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি হচ্ছে, জিনিসটা কিভাবে মনে রাখবা, মানে সেম একটা জিনিস ফটোকপি হচ্ছে না, তো তার মানে কি ডিএনএ ছিল আবার একটা ডিএনএ তৈরি হচ্ছে, মানে জাস্ট একটা সেম জিনিস জাস্ট রিপিট হচ্ছে, এগেইন একটা রিপিট হচ্ছে। তো তুমি একটা মুভি দেখেছো, সেই মুভিটা তুমি আবার দেখছো, মানে সেই সেম মুভি। তো তুমি কি বলবা যে মুভিটা আমি রিপিট দেখতেছি এগেইন। সো এই যে রিপিট দেখতেছো না, সো রিপিট থেকে মনে রাখবা যে ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন হয়। তো ডিএনএ এর অনুরূপ ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন প্রক্রিয়ায়। তোমার সব মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট ডিএনএ টু ডিএনএ যদি মনে রাখো রেপ্লিকেশন, তো ডিএনএ টু আরএনএটা কি হবে এমনি মনে এসে যাবে। সো দেখো, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশনের ধাপসমূহ নিম্নরূপ। ধাপ 1 হচ্ছে ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে। রেপ্লিকেশন সূচনার এই সুনির্দিষ্ট সিকোয়েন্স অঞ্চলকে অরিজিন অফ রেপ্লিক্যান্ট বলা হয়। প্রথমে হেলিকেজ এনজাইম অরিতে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ারের হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ অণুর স্ট্র্যান্ড দুটিকে প্যাচমুক্ত ও পৃথক করে দেয়। দুটি স্ট্র্যান্ড পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। হেলিকেজ এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙার কাজটি করে থাকে। দ্বিতীয়ত, সদ্য প্যাচ করার পর পূর্বের টান বা আকর্ষণজনিত কারণে পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটি পুনরায় প্যাচ পাকাতে ও জড়ো হতে চায়। তো টপো আইসোমারেজ এনজাইম পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় আদি কোষে এই কাজটি গাইরেজ এনজাইম করে থাকে। দুটি স্ট্র্যান্ড যেহেতু একটি অপরটির পরিপূরক, তাই এরা পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযুক্ত হতে চায়, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবিপি পৃথককৃত স্ট্র্যান্ড দুটিতে সংযুক্ত হয়ে যায় এবং এদের মাঝে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না। নতুন যে সূত্রটি নিরবচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেয়ে এগিয়ে যেতে থাকে তাকে বলা হয় লিডিং সূত্র, আর যে সূত্রটি রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় ল্যাগিং সূত্র। লিডিং সূত্র নিরবচ্ছিন্নতার প্রতিরূপ সৃষ্টি করে অগ্রসর হওয়ার কারণে ল্যাগিং সূত্র জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। তো জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারিটি একটু লম্বা যদি হয়, তাহলে তোমার প্রাইমেজ এনজাইম কার্যকরী হয় এবং একটি প্রাইমার তৈরি করে, অর্থাৎ মুক্ত 3 কার্বন বিশিষ্ট OH প্রান্ত সৃষ্টি করে দেয়, ফলে অনুলিপন কাজ শুরু হয়। তো লিডিং সূত্রের মতো এখানে অনুলিপন নিরবচ্ছিন্ন হয় না, খণ্ড খণ্ডভাবে হয়। তো প্রতিটি খণ্ডের জন্য একটি প্রাইমার ব্যবহৃত হয়। তো ডিএনএ পলিমারেজ এক প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়, ফলে এখানে একটি ছোট গ্যাপ থেকে যায়। ডিএনএ অণু রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন অংশকে অকাজাকি খণ্ড বলে। তো লাইগেজ এনজাইম অকাজাকি খণ্ডগুলোর মধ্যকার গ্যাপগুলোকে সংযুক্ত করে নতুনভাবে সৃষ্ট অংশকে নিরবচ্ছিন্নতা দান করে। একই সাথে ডিএনএ ডাবল হেলিক্স এর বিভিন্ন স্থানে রেপ্লিকেশন কার্য শুরু হওয়াতে অল্প সময়ের মধ্যেই
পরিপূর্ণ ডাবল হেলিক্সটি রেপ্লিকেটেড হয়ে দুটি ডাবল হেলিক্সে পরিণত হয়, অর্থাৎ প্রতিলিপন সমাপ্ত হয়। রেপ্লিকেশন সমাপ্ত হলে রেপ্লিসোম এনজাইম কমপ্লেক্স বিচ্ছিন্ন হয়ে সরে যায়। ধাপ 3, ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। নতুন স্ট্র্যান্ড তৈরিকালে ভুল নিউক্লিওটাইডের সংযুক্ত হয়ে যেতে পারে। ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের প্রতি 1000 জিন এর মধ্যে একটি ভুল হতে পারে, যেমন এটি এর স্থলে এসি হয়ে যেতে পারে। ডিএনএ এর নিজস্ব নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য প্রুফ রিডিং ব্যবস্থা আছে। এ ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন দিয়ে গঠিত রিপেয়ার কমপ্লেক্স নতুন গঠিত স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনে ভুল ধরা পড়লে তা সংশোধন করে দেয়। আচ্ছা, উদ্দীপকে বি দ্বারা আরএনএ নির্দেশিত হয়েছে। জীবের বৈশিষ্ট্য প্রকাশে আরএনএ এর বিশেষ গুরুত্ব বহন করে থাকে। প্রথমত আরএনএ এর আচ্ছা, আমি কোশ্চেনটা পড়তে হয়তো ভুলে গেছি। কোশ্চেনটা ছিল যে বৈশিষ্ট্য প্রকাশে উদ্দীপকে উল্লিখিত বি এর গুরুত্ব বিশ্লেষণ করো, অর্থাৎ আরএনএ এর গুরুত্ব। সো দেখো যে জীবের বৈশিষ্ট্য প্রকাশে আরএনএ এর গুরুত্ব বহন করে থাকে। প্রথমত আরএনএ এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করা। আরআরএনএ রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করা। এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোসোমে বসে টিআরএনএ এর সহযোগিতায় প্রোটিন তৈরি করে। অর্থাৎ ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে এগেইন প্রোটিন তৈরি করে। অ্যান্ড জীবের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন চোখের রং, চুলের বৈশিষ্ট্য ইত্যাদি দৃশ্যমান হয় ওই বিশেষ পলিপেপটাইড অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের জন্য। জিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশের প্রথম ধাপ হলো ডিএনএ অণুর তথ্য ব্যবহার করে এমআরএনএ অণু তৈরি। এমআরএনএ অণু রাইবোজোমে এসে কোড করার তথ্য ব্যবহার করে টিআরএনএর সহায়তায় নির্ধারিত সিকোয়েন্স অনুযায়ী প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন তৈরি করে। এই চেইন তথা প্রোটিন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। অর্থাৎ জীবের বৈশিষ্ট্য প্রকাশে প্রোটিন যে ভূমিকা রাখে তা তৈরিতে আরএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরএনএর অনুপস্থিতিতে প্রোটিন তৈরি অসম্ভব, আবার প্রোটিন তৈরি না হলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। সুতরাং জীবের বৈশিষ্ট্য প্রকাশে বি তথা আরএনএ এর গুরুত্ব অপরিসীম। সো আমাদের কোষ এবং কোষের গঠনের সৃজনশীলটা এ পর্যন্তই। অ্যান্ড ধন্যবাদ সকলকে 21 মিনিট সঙ্গ দেওয়ার জন্য।